একদিকে আছে একেবারে নির্দোষ দেখতে একটি মেয়ে ২০২৫ সালের মহাকুম্ভ মেলা প্রয়াগরাজে একটি প্রাইভেট তীর্থস্থানে রুদ্রাক্ষ বিক্রি করতে গিয়ে হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সে মুখটা এত পরিষ্কার চোখ দুটো এত উজ্জ্বল মানুষ তাকে ভালোবেসে ডাকতে শুরু করে কুম্ভের মেয়ে অথবা রুদ্রাক্ষ গার্ল তার নাম মোনালিসা ভোসলে মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা একটি আদিবাসী পরিবারের মেয়ে একেবারে সাধারণ ও গরিব পরিবারের সন্তান কিন্তু গল্পের অন্য পাশে আছে একটি প্রেমের সম্পর্ক যেটা শুরু হয়েছিল ফেসবুকের স্ক্রিনে সম্পর্ক মাত্র ৬ মাসের কিছু রিপোর্টে বলা হচ্ছে ১.৫ বছরের মধ্যে এই সম্পর্ক পৌঁছে যায় বিয়ের পর্যায়ে ১১ মার্চ ২০২৬ সালে কেরালার আরমানুর শ্রী নাইনার দেব মন্দিরে পুলিশের পূর্ণ নিরাপত্তার মধ্যে মোনালিসা বিয়ে করে ফরমান খান নামের একজনকে হ্যাঁ সেই ফরমান খান মহারাষ্ট্রের একজন অভিনেতা ও মডেল যিনি মুসলিম পরিবার থেকে আসেন কিন্তু এই বিয়েটা যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে ততটা সহজ ছিল না মোনালিসার পরিবার এই বিয়ের তীব্র বিরোধিতা করেছিল তার বাবা বলেছিলেন অ্যারেঞ্জ ম্যারেজ করো আত্মীয়ের মধ্যে বিয়ে করো কিন্তু মোনালিসা স্পষ্ট জানিয়ে দেয় আমি নিজের ইচ্ছেতেই বিয়ে করব এরপর সে পৌঁছে যায় তাম্বানুর পুলিশ স্টেশনে এবং পুলিশের কাছে নিরাপত্তা চায় পুলিশ তার জন্ম সনদ পরীক্ষা করে দেখে সে ২০০৮ সালে জন্মগ্রহণ করেছে এবং ইতিমধ্যেই ১৮ বছর পূর্ণ করেছে অর্থাৎ আইন অনুযায়ী সে একজন প্রাপ্তবয়স্ক এবং তার নিজের পছন্দমতো বিয়ে করার অধিকার রয়েছে এরপর স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়েটা রেজিস্টার করা হয় বিয়েতে হিন্দু রীতিতেই সব অনুষ্ঠান করা হয় মঙ্গলসূত্র পরানো হয় সিঁদুর দেওয়া হয় এই বিয়েতে কেরালার বেশ কিছু বড় নেতা উপস্থিত ছিলেন যাদের মধ্যে ছিলেন কেরালার শিক্ষামন্ত্রী ভি শিবনকুট্টি এবং সিপিআইএমের সাংসদ এ রহিম তারা সেখানে ছবি তোলেন এবং বলেন এটাই আসল কেরালার গল্প সাম্প্রদায়িক সম্প্রীতি স্বাধীনতা এবং ধর্মনিরপেক্ষতার প্রতীক তবে পুরো ঘটনাটা দেখে অনেকেরই মনে হয়েছে যেন এই ঘটনাটাকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে স্বাভাবিকভাবেই যে কোনো রাজ্য চাইবে তার ভাবমূর্তি পরিষ্কার রাখতে বিয়ের পর মোনালিসা মিডিয়াকে বলে এটা কোনোভাবেই লাভ জেহাদ নয় আমি হিন্দু রীতিতে বিয়ে করেছি আমার কাছে সব ধর্মই সমান ফরমান খানও বলেন ৬ মাসের সম্পর্ক আমার কাছে ৬০ বছরের মতো মনে হয় এই কথাগুলো শুনতে খুব সুন্দর লাগে একটা নিখুঁত প্রেমের গল্পের মতোই মনে হয় কিন্তু অনেকের মনে আবার একটা প্রশ্নও উঠে আসে কারণ গত কয়েক বছরে দেশে এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে একই ধরনের একটি প্যাটার্ন দেখা গেছে এই প্রসঙ্গে অনেকেই মনে করিয়ে দেন চঙ্গুর বাবা কেসের কথা ২০২৫ সালে উত্তরপ্রদেশে একটি বড় তদন্তের সামনে আসে একটি কথিত ধর্মান্তর নেটওয়ার্কের ঘটনা এই নেটওয়ার্কের কেন্দ্রীয় চরিত্র ছিল জামাল উদ্দিন যাকে সবাই চঙ্গুর বাবা নামে চিনত ইউপি এটিএস জুলাই ২০২৫ সালে তাকে গ্রেফতার করে তদন্তে বলা হয় সে একটি বড় নেটওয়ার্ক চালাত যেখানে বিশেষ করে হিন্দু ও অমুসলিম মেয়েদের টার্গেট করে ধর্মান্তর করানোর অভিযোগ ছিল এই নেটওয়ার্কে আরও কয়েকজন অভিযুক্ত ছিল একজন ছিল নিতু ওরফে নাসরিন যাকে চঙ্গুর বাবার ঘনিষ্ঠ সহযোগী বলা হয় তার কাজ ছিল মহিলা যোগাযোগ সামলানো এবং ধর্মান্তরের পুরো প্রক্রিয়ার লজিস্টিক পরিচালনা করা আরেকজন ছিল মেহবুব যে চঙ্গুর বাবার ছেলে এপ্রিল ২০২৫ সালে তাকে প্রথম গ্রেফতার করা হয় পুলিশের রিপোর্ট অনুযায়ী সে যোগাযোগ ও মাঠ পর্যায়ে সমন্বয় করত এছাড়াও ছিল নবীন ওরফে জামাল উদ্দিনের আরেক সহযোগী যাকে এপ্রিল ২০২৫ সালে গ্রেফতার করা হয় তার অভিযোগ ছিল নিয়োগ ও অপারেশনাল সহায়তা দেওয়ার রিপোর্টে বলা হয় এই নেটওয়ার্কের রাশিদ ছিল রিলেশনশিপ এবং টার্গেটিং উইংয়ের প্রধান মেয়েদের সঙ্গে যোগাযোগ করা তাদের কাছে পৌঁছনো এবং ধীরে ধীরে প্রভাবিত করার দায়িত্ব তার ওপর ছিল আরেকজন ছিল ইদু ইসলাম যাকে পরে নাগপুর থেকে গ্রেফতার করা হয় সে মূলত আর্থিক লেনদেন এবং বিভিন্ন জায়গার মধ্যে সমন্বয়ের কাজ করত তদন্তকারীরা বলছেন এই পুরো নেটওয়ার্কটি খুবই সংগঠিত এবং নির্দিষ্ট ধাপে ধাপে কাজ করত এই নেটওয়ার্কের কাজের ধরনটা ছিল অনেকটা এরকম প্রথম ধাপ টার্গেট শনাক্ত করা তারা মূলত তরুণী মেয়েদের টার্গেট করত বিশেষ করে যারা অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার থেকে আসে সোশ্যাল সার্কেল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের চিহ্নিত করা হতো দ্বিতীয় ধাপ আবেগত সম্পর্ক গড়ে তোলা এরপর একজন ছেলে কয়েক মাস বা কখনো কখনো কয়েক বছর ধরে সেই মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলত যাতে ধীরে ধীরে বিশ্বাস অর্জন করা যায় তৃতীয় ধাপ প্রতিশ্রুতির পর্ব এই পর্যায়ে দেওয়া হতো নানা প্রতিশ্রুতি বিয়ের প্রতিশ্রুতি বিদেশে চাকরির স্বপ্ন আর্থিক নিরাপত্তার কথা অর্থাৎ একটি ভালো জীবনের স্বপ্ন দেখানো চতুর্থ ধাপ
ধর্মান্তরের চাপ। যখন মেয়েটি আবেগতভাবে নির্ভরশীল হয়ে পড়ত এবং পরিবার বন্ধুদের থেকে দূরে সরে যেত, তখন তার ওপর চাপ দেওয়া হতো, তোমাকে বিয়ের আগে ধর্ম পরিবর্তন করতে হবে। পঞ্চম ধাপ, নেটওয়ার্ক বিস্তার। যারা ইতিমধ্যে ধর্মান্তরিত হয়েছে তাদের ব্যবহার করে আবার নতুন মানুষকে এই নেটওয়ার্কে আনা হতো। অর্থের উৎসে নিয়ে বড় প্রশ্ন। তদন্তকারী সংস্থাগুলি জানতে পেরেছে এই নেটওয়ার্কের সঙ্গে 40টিরও বেশি ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত ছিল। 100 কোটি বেশি টাকা লেনদেন তদন্তের আওতায় এসেছে। কিছু রিপোর্টে এই অঙ্ক 106 কোটি টাকা পর্যন্ত বলা হয়েছে। এছাড়াও বিদেশি অর্থায়নের সন্দেহ রয়েছে। রিপোর্ট অনুযায়ী ইউএই, সৌদি আরব, দুবাই এবং তুরস্ক থেকে অর্থ আসত বলে অভিযোগ উঠেছে। নেপাল হয়ে হাওয়ালা চ্যানেলের মাধ্যমেও টাকা আসার কথা তদন্তে উঠে এসেছে। নেটওয়ার্কের সঙ্গে জড়িত অনেকের বিদেশ সফরের তথ্য নজরে এসেছে। আইনি ব্যবস্থা। এই মামলাটি ইউপি প্রহিবিশন অফ আনলফুল রিলিজিয়াস কনভার্সন অ্যাক্টের অধীনে নথিভুক্ত করা হয়। এরপর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এমএলএর আইনের অধীনে তদন্ত শুরু করে। ইডি অভিযান চালিয়ে একাধিক জায়গায় রেড করে, বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে, এমনকি বলরামপুরে একটি অবৈধ প্রাসাদও ভেঙে ফেলা হয়। তদন্তকারীরা এটাকে বলেছেন আইসবার্গের শুধু ওপরের অংশ, অর্থাৎ আসল ঘটনা হয়তো আরও অনেক বড়। বড় প্রশ্ন, বিশ্লেষক ও তদন্তকারীরা বলছেন এটা শুধু একজন মানুষ বা একটি নেটওয়ার্কের বিষয় নয়, এটা একটি বড় সামাজিক উদ্বেগের বিষয়। কারণ আবেগ, অর্থ এবং সামাজিক প্রভাব এই তিনটি ব্যবহার করে সংগঠিতভাবে মানুষকে প্রভাবিত করা সম্ভব। যদি একটি অঞ্চলে এমন নেটওয়ার্ক থাকতে পারে, তাহলে প্রশ্ন উঠছে দেশে বা পৃথিবীর অন্য জায়গায় আর কত অজানা নেটওয়ার্ক থাকতে পারে যারা মানুষের বিশ্বাস ও দুর্বলতার সুযোগ নিয়ে অপেক্ষা করছে। সাম্প্রতিক কিছু অভিযোগ। সম্প্রতি ভূপালে একটি ঘটনা সামনে এসেছে, যেখানে অভিযোগ অনুযায়ী 2 বোন দরিদ্র পরিবারের মেয়েদের ভূপালে নিয়ে যেত। সেখানে তাদের সঙ্গে যৌন নির্যাতন করানো হতো এবং পরে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হতো। এমনকি তাদের ছোট পোশাক পরিয়ে পাবে পাঠানো হতো অন্যদের আকৃষ্ট করার জন্য। কিছু ক্ষেত্রে অভিযোগ উঠেছে মেয়েদের ভিডিও বানিয়ে ব্ল্যাকমেলও করা হয়েছে। তাহলে মোনালিসার ঘটনা? এখন মোনালিসা বলছে এখানে কোনো ধর্মান্তর নেই, এটা ভালোবাসার বিয়ে। বিয়েটাও হয়েছে হিন্দু মন্দিরে। কিন্তু অনেক মানুষ বলছেন আগেও এমন অনেক ঘটনা দেখা গেছে যেখানে শুরুটা ছিল প্রেম দিয়ে, তারপর ধীরে ধীরে পরিস্থিতি বদলে গেছে। কেউ কেউ বলছেন যদি সত্যিই এটা ভালোবাসা হয় তাহলে সেটা খুব ভালো, কিন্তু যদি এটা কোনো ফাঁদ হয়ে থাকে তাহলে সেই সত্য সামনে আসতে অনেক সময় লেগে যায়। শেষ কথা, এই বিষয়টি শুধু 2 জন মানুষের বিয়ের গল্প নয়, এটা একটি বড় সামাজিক প্রশ্নও তুলে দেয়। সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া সম্পর্ক, অল্প সময়ের মধ্যে বড় সিদ্ধান্ত, পরিবার থেকে দূরে সরে যাওয়া, এসব বিষয় নিয়ে সমাজে খোলাখুলি আলোচনা হওয়া দরকার। পরিবারের মধ্যে সচেতনতা বাড়ানো দরকার, বিশেষ করে তরুণ তরুণীদের জন্য। কারণ কখনো কখনো একটি ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট, একটি আই লাভ ইউ আর একটি ভাইরাল ভিডিও মানুষের পুরো জীবনের পথটাই বদলে দিতে পারে।